আফসানা মিমি, নাম তো ছিল আফসানা করিম। বাবা সৈয়দ ফজলুল করিম, তো সৈয়দ নামটা আমাদের আর নামের সাথে যুক্ত করা হয়নি। আফসানা করিম। 30 মিনিটস পার হয়ে গেলে আপনি লিপস্টিক খেয়ে ফেলেন। কিভাবে লিপস্টিক রাখতে হয় এই আর্টটাই আমি জানি না। যখন প্রথম নির্মাণ করেন, বন্ধন হচ্ছে কি আমার প্রথম হাতে খড়ি এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে একদম সোলো কাজ আমার প্রথম, যেটা হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর অফবিট। সঙ্গী ছাড়া জীবনটা কতটুকু সহজ এবং কতটা পার করা যায়? আমার কাছে মনে হয় যে মানুষের জীবনের তার দর্শন যদি ঠিক থাকে, তার চিন্তা এবং কর্ম, এটা মানুষকে আসলে অনেক দিক থেকে পরিপূর্ণ করে রাখতে পারে। প্রেমও তো ব্যাপারটা- হয়েছে। হ্যাঁ, প্রেম হয়েছে, নিশ্চয়ই হয়েছে। কি আমি একটু অলস, আমার সাবানটা স্লো। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি মৌ। আজ আমি একজন শুভ্র স্নিগ্ধ সৌন্দর্যের বিমূর্ত প্রতীকের সামনে বসে আছি। তার হাসি আমাদের মনে অনুরণন সৃষ্টি করে। আমি ভাবলাম ভালোবেসে তাকে আমি কি নামে ডাকবো। তাকে তো অনেকেই ভালোবেসে অনেক নামে ডাকেন, তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আলো নামটি তার সঙ্গে খুব যায়, কারণ তিনি আসলেই একজন আলোকিত মানুষ। আজকে আমি খুবই নার্ভাস, কারণ প্রথমবারের মতো আমি তার সামনে বসেছি। আমার অনেক দিনের ইচ্ছে তার ইন্টারভিউ নেব, তার সঙ্গে আড্ডা দেব, তার গল্প জানবো। যদিও তার গল্প সকলের জানা, কারণ তিনি যেহেতু আমাদের এত ভালোবাসার মানুষ, তারপরেও অনেক অজানা গল্প কিন্তু থেকে যায়, এবং সেই মানুষটা সম্পর্কে জানার আগ্রহ আমাদের প্রত্যেকের রয়েছে, কারণ তিনি আমাদের মনে সেইভাবেই জায়গা করে নিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের অসম্ভব ভালোবাসার গুণী অভিনয় শিল্পী, নির্মাতা, লেখক। তাকে আরো অনেক নামে ডাকা যায় দর্শক। আমার তো চোখে লেগে আছে সেই বকুলের কথা, কোথাও কেউ নেই। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় আফসানা মিমি। কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি বলছিলে যে তুমি অনেক নার্ভাস। আসলেই আমি হ্যাঁ, নার্ভাস। আর আমি ভীষণ খুশি, কারণ আমারও খুব মনে হতো যে কোনো একটা দিন তোমার সাথে কথা বলবো। ও, এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপা, সত্যি বলছি। আমার খুব দুর্ভাগ্য যে আমি ক্যাফে লাইভেও আপনি গেলেন, কিন্তু আমি তখন নেই। হ্যাঁ, কারণ মজা জানো, কথা বলার কিন্তু সঙ্গী চাই। হ্যাঁ, এটা ঠিকঠাক সঙ্গী হলে কথাটা বড্ড জমে। আমার মনে হয় আজকে আমাদের আড্ডাটা ভালোই জমবে। এটা আমারও তাই মনে হচ্ছে, এবং আমি ভেবেছি যে আমি মাথায় কিছু রাখবো না, আমি আজকে মন খুলে আড্ডা দেবো, মন খুলে প্রশ্ন করব। একদম। এবং আমার কোনো প্রশ্নে যদি মনে হয় যে আপনি একটু বিব্রত বোধ করছেন, আপনি সঙ্গে সঙ্গে বলবেন। প্রথমত আমাকে সহজে ঠিক বিব্রত করা যায় না, আর তারপরে হচ্ছে যে মনে হয় আমি নিশ্চয়ই বলবো। নিশ্চয়ই। এবং আমার বিশ্বাস যে আজকে আড্ডা দেওয়ার পর আমি অনেক কিছু নিয়ে বাড়ি ফিরবো, অনেকগুলো ইতিবাচক চিন্তা, ইতিবাচক ভাবনা, এবং জীবনটাকে সুন্দরভাবে যাপন করার জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আজকে আমি বাড়ি ফিরবো। এই ভাবনা থেকে আমি এখানে আজকে বসেছি। প্রথমত, বিলেটেড হ্যাপি বার্থডে। কেমন গেল এই গত বছরের জন্মদিন 20 ডিসেম্বর? 20 ডিসেম্বর নিয়ে তো আমি কখনোই এক্সাইটেড না। না এক্সাইটেড, মানে ওরা আমার খুব অন্তর্গত একটা আনন্দের জায়গা। যে একটা দিন, যে দিনটাতে আমি মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছি, এটা তো অনেক বড় একটা উদযাপনের ব্যাপার। কিন্তু সেই উদযাপনটা আমার মনে হয় সেই বড় উদযাপনটা আসলে খুব নিজের সাথে নিজে উদযাপন। মানে আমি আড়ম্বর, এমনিতে আমি আমার জীবনে আড়ম্বর একটু কম ভালোবাসি। হ্যাঁ, আড়ম্বর আমার ভালো লাগে হচ্ছে গিয়ে জীবন যাপনের মধ্যে। আচ্ছা, মানে ধরো যে, আচ্ছা, হসপিটালে যখন গেছি, যে করোনা হয়েছে, বিছানার এক পাশে শুয়ে আছি, ইয়েতে আমাদের পিজি হাসপাতাল। আচ্ছা। তো ওখানে আরেক পাশে হচ্ছে কি আমি আইপ্যাড রেখে দিয়েছি সিনেমা দেখবো বলে, বাহ, গীতবিতান রেখে দিয়েছি পড়বো বলে, হ্যাঁ, বই রেখেছি পড়বো বলে। মানে এগুলো হচ্ছে গিয়ে, মানে এইটাকে আমার খুব আড়ম্বর লাগে। মানে এই আড়ম্বরটাই আমি রাখতে চাই জীবনে, যে চারপাশে অনেক অনুষঙ্গ, যে অনুষঙ্গগুলো ধরো, এবং মানুষ তো অবশ্যই, যে আড্ডা দেবো, বই পড়বো, গান শুনবো, সিনেমা দেখবো, হ্যাঁ, বেড়াবো, এই আড়ম্বরটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমার উদযাপনের আড়ম্বর না, ওই যে খাবো সাজবো, ওইটা আমার অত আরাম লাগে না। এটা তো আপনাকে দেখে বোঝা যায়। একটু আগে বলছিলেন যে কথায় কথায় মানে 30 মিনিটস পার হয়ে গেলে আপনি লিপস্টিক খেয়ে ফেলেন। লিপস্টিক খেয়ে ফেলি, তার একটা বড় কারণটা হচ্ছে লিপস্টিক দেওয়ার অভ্যাসটা আমার নাই। আমি শুধুমাত্র এই ক্যামেরার সামনে বসলে একটু লিপস্টিক লাগাই, বা একটু সেজেগুজে বিয়ে বাড়িতে যদি কখনো যেতে হয়। কিন্তু সেটাও খুব একটা মানে ওই যে আড়ম্বরপূর্ণ সাজ মনে হয় না, মনে হয় খুবই ন্যাচারাল। আমি আর কিভাবে লিপস্টিক রাখতে হয় এই আর্টটাই আমি জানি না। আমি খাবার খেতে গেলে লিপস্টিক খেয়ে ফেলি, কিছুক্ষণ কথা বলে দেখি আমার লিপস্টিক চলে গেছে। কোনো অসুবিধে নেই। আমি এবার অন্য একটা বিষয় জানতে চাই। একটু আগেই যখন আপনি এখানে সেটে ঢোকার আগে আড্ডা দিচ্ছিলেন সবার সাথে অফিসের, টিভিএস এর, তখন বলছিলেন যে শনিবার বিকেল 4টা। এই শনিবার বিকেল 4টায় কি হয় এটাই দর্শকদেরকে আমি জানাতে চাই। আমি বলবো না, আপনার কাছ থেকে জানবো। আচ্ছা, ঠিক আছে। শনিবার বিকেল 4টায় নিকেতনে একটা
ছোট্ট একটা জায়গা তৈরি হয়েছে আড্ডা দেবার। ওই জায়গাটা মূলত রাবেয়া খাতুন ফাউন্ডেশনের, আমাদের যে কথা সাহিত্যিক রাবেয়া খাতুন, উনার একটা কাজ এবং অন্যদেরও কাজ, সেই জিনিসগুলোকে নিয়ে একটু আড্ডা দেওয়া বা শিল্প সাহিত্য সংস্কৃতি আড্ডা দেওয়ার জন্য ওই জায়গাটা আমরা একটু একটু করে তৈরি করছি। তো এখানে এই জাস্ট গত 27 তারিখ থেকেই শুরু হলো। এই গত 27 ডিসেম্বর আমরা ওখানে আড্ডা দিয়েছিলাম। ওই দিন রাবেয়া খাতুনেরও জন্মদিন ছিল, সৈয়দ শামসুল হকেরও জন্মদিন ছিল, আবার পরদিন রিজা রহমানের জন্মদিন ছিল। তো আমরা যারা সাহিত্যের পাতায় বড় হয়েছি, আমাদের কাছে আসলে সাহিত্যিকদের মানে ভূমিকা জীবনে অপরিসীম একদম। তো ওই দিন আমরা একটা মানে প্রথম দিন একটা অনুষ্ঠান আয়োজন করলাম। মানে যেমন তোমাকে যদি একটু বলি তোমার খুব ভালো লাগবে যে ওদিন ওই তিনজনের লেখা থেকে শিমুল, মুস্তাফা, তপন চন্দ্র ওরা পাঠ করলেন। আমি এটাকে পাঠ চক্র বলতে পারি। পাঠ চক্র, আড্ডা, মানে শিল্পের মানুষ, সাহিত্যের মানুষ সম্পর্কে জানার একটা আড্ডা। বা যেমন আমরা এই যে সামনের 10 তারিখে শিবব্রত বর্মন আসবেন, শিবুদার সাথে আড্ডা হবে সিনেমা এবং নাটক এগুলো নিয়ে। তো ওইটা আমরা ভেবেছি যে আচ্ছা আড্ডার জায়গাটা আর একটা নির্ধারিত দিন আর সময় যদি করে ফেলি, তাহলে শনিবার বিকাল 4টা, তাহলে ওই সময় যার যার মনে হবে চলে আসবে আড্ডা দিতে। মানে এটা এখন থেকে নিয়মিত চলবে না? নিয়মিত অলরেডি 27 তারিখের পরে 3 তারিখে আমরা আড্ডা দিয়েছি, 3 তারিখের পরে এই যে 10 তারিখে আমরা আড্ডা দিব। এটা সব সময় চলবে, শুধুমাত্র ওই যে হয় না একদমই ঈদের ছুটি বা ইত্যাদি এরকম সময়ের ছাড়া সব সময় চলতে থাকবে। উদ্যোগটা কিন্তু খুবই চমৎকার, এবং এখানে যদি ইয়াং জেনারেশনরা আসে তাহলে আমার মনে হয় যে শিল্প সাহিত্যের অনেক কিছু তারা জানতে পারবে। আসছে না, এবং মজা হয়েছে যে এখন বুক ইনফ্লুয়েন্সার যারা ওনারা অনেকে আসছেন। এটা খুব পজিটিভ, এটা খুব মজা হয়েছে, এবং আমার মনে হয় যে আমাদের একটা নতুন কানেকশন তৈরি হবে। আর আমরা যারা আড্ডাবাজ, যারা আড্ডা দেওয়ার জন্য একটা জায়গা খুঁজি যে বসে পড়তে পারলেই হলো, তো আমাদের জন্য ভালো হলো। কারণ সবসময় তো রেস্তোরাঁ গিয়ে আড্ডা দিতে ভালো লাগে না। একদম। আর আমাদের কিন্তু কোনো ক্লাব নাই যেখানে গিয়ে আমরা একটু আড্ডা দিব। হ্যাঁ, আমি এবার আপনার গল্পে ফিরি। অনেক গল্প যদি কাজের প্রসঙ্গে থাকি, আন্ধার করলেন এবং চরকিতে নতুন একটি কাজ আসছে, সেই কাজটা সম্পর্কে কতটুকু আজকে বলা যায়? আন্ধার নিয়ে আমি খুব বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আন্ধার নিয়ে সবাই ইতোমধ্যে জেনে গেছেন যে রায়হান রাফি আন্ধার নামে একটা সিনেমা পরিচালনা করেছেন। ওইটাতে আমরা অনেকেই কাজ করছি, তো তার মধ্যে আমি একজন। তো এতটুকুই হচ্ছে আন্ধার নিয়ে বলতে পারি। এবং আন্ধারের বোধহয় সময় লাগবে পর্দায় আসতে। হ্যাঁ, মানুষজন আরেকটু অপেক্ষা করুক, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। তো আরেকটা হচ্ছে মিউ নিয়ে বোধহয় বলতেই পারি। মিউতে বোধহয় আবারও আমরা সাদিয়া আয়মানকে আপনার সঙ্গে দেখতে পাবো। হ্যাঁ, কিন্তু এবার সাদিয়া আয়মান আমার ছোটবেলা এবং আমি ওর বড়বেলা না। এবার আমি হচ্ছে আপনি কি? আমি সাদিয়া আয়মানের মা এবং আমার কন্যা। বাহ! সাদিয়া কিন্তু আপনার বিষয় নিয়ে সে খুবই আপ্লুত। ও সবসময় বলে খুব আপ্লুত। সাদিয়া আয়মানকে, মানে সাদিয়া আয়মান সম্পর্কে জানতে চাইলে আপনি কি বলবেন, যেহেতু এই প্রজন্মের আর্টিস্ট? এটা আমার মনে হয় যে আমাদের দুজনের মধ্যে প্রায় একটা কথা হয়, এইটাই আজকে বলি। হ্যাঁ, অমকাল কি আপনার সাথে আমার এত মিল কেন? ও এটাই বলেছে ছোটবেলা। হ্যাঁ, ও এটাই বলেছে যে আপনাদের সাথে নাকি ব্যক্তি জীবনেও আপনাদের মধ্যে অনেক মিল আছে, শুধু পর্দায় না। আমাদের চিন্তায় মিল, আমাদের জীবন আচরণে মিল, মানে এবং জীবনযাপনে আর কি মিল। তো আমার খুব ভালো লাগে ওকে। মানে আমার কাছে মনে হয়েছে একটা মানুষকে যদি আমি সম্পূর্ণ বুঝতে পারি, সেটা আমার জন্য খুব ভালো লাগে। তা ও এমন একটা টলটলে জলের মতো যে ওকে না সবটুকু বোঝা যায়। বাহ, স্বচ্ছ ভীষণ। আর ওর মধ্যে যে একই সমস্যা আমার ওর সমস্যা, মানে এটা আমি পজিটিভলি বলছি। হ্যাঁ, মানে আমি সবসময় ছোটবেলায় শুনতাম যে এত তাড়াতাড়ি আমি কথা বলি, এত দ্রুত কথা বলি। হ্যাঁ, মাঝে মাঝে আমি এরকম আড্ডায় এসে বলি, দেখো আমি দ্রুত কথা বলি কিন্তু অনেক সুবিধা, অনেক গল্প আমি করে ফেলতে পারি অন্য একজনের তুলনায়। সাদি আমাকে বলে কি, আল্লাহ আমি এত দ্রুত কথা বলি। বলো অসুবিধা নেই, আমাদের অনেক মিল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার অন্য গল্পে যাব। এই তো কাজের গল্প, কিন্তু সামনে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে আপনি ওমেন সেকশনের জুরি হিসেবে আছেন। হ্যাঁ, আমি জানি না আমি দায়িত্বটা কতখানি ভালো করে করতে পারবো, বাট শোভন ভাইয়ের অনেক আস্থা আমার উপরে, তাই আর কি কান ধরে নিয়ে গেলেন। না, আমাদের পুরোপুরি বিশ্বাস আছে আপনার উপর যে সেই কাজ আপনি খুব দারুণভাবে করবেন। এবার ব্যক্তি মিমি সম্পর্কে আমরা জানতে চাই। আফসানা মিমি, নাম তো ছিল আফসানা করিম। আমার বাবার নামে, বাবা সৈয়দ ফজলুল করিম। তো সৈয়দ নামটা আমাদের আর নামের সাথে যুক্ত করা হয়নি, আফসানা করিম। তো আপনার ক ভাই বোন? আমরা 2 বোন, আমাদের ভাই নেই। আচ্ছা। হ্যাঁ, রুমানা করিম, আফসানা করিম। আপনি বড়? আমি ছোট। আপনি ছোট? আমি ছোট, হ্যাঁ। কিন্তু আমি যতটুকু জানি যে পরিবারে আপনার একটা অন্যরকম প্রভাব আছে। প্রভাব আছে কারণ আমার বড় বোন দীর্ঘদিন ধরে প্রবাসী। আচ্ছা,
এই জন্য আপনার ভূমিকাটা মুখ্য। হ্যাঁ, মানে আমি যদি এখানে থাকি আমার ভূমিকাটা মুখ্য, আর আরেকটা কারণে মুখ্য, আমার যেহেতু মাও প্রয়াত হয়েছে এবং বাবাও প্রয়াত হয়েছে, তো দুই দিকেই আমাদের অনেক বড় ফ্যামিলি এবং আমরা আসলে সবাই সবার সাথে খুব কানেক্টেড। তো যার ফলে হয়েছে যে কিছু হইলে, আর আমি হচ্ছে মার দিকে সবার বড়, আচ্ছা, আর বাবার দিকে আবার আমি ছোটদের দিকে আর কি। হ্যাঁ, তো মার দিকে সবার বড় হতে এখানে আমার যে কোনো পরামর্শের জন্য আপনার কাছে পরামর্শ ছাড়াও মানে যে কোনো এতে বড় বোন হিসাবে একটু আর কি, ঠিক অত দায়িত্বটাতে পালন করতে পারি না, কিন্তু একটু বড় বোন হিসেবে সব একটু সম্মান টম্মান করে আর কি। এটা খুব স্বাভাবিক। এই যে বাংলাদেশে রয়ে গেলেন, আপনি চাইলেই কিন্তু দেশের বাইরে বড় বোনের মতো পাড়ি জমাতে পারতেন। না, আমার কোনোদিনও ইচ্ছা করেনি। দেখো একটা কথা আমি বলি তোমাকে, যে এই যে কথা বলতে গেলে এখন আমার চোখে পানি চলে আসবে। কোনো অসুবিধা নেই। ছোটবেলা থেকে না একটা গান গেয়ে গেয়ে বড় হয়েছি, এবং যেটা যতবার গেয়েছি ততবার কেঁদেছি। মানে আমার মনে পড়ে না যে এই গানটা কোনো একটা সময় গেয়েছি বা শুনেছি, বা যে এখন তোমাকে বলছি আমার চোখ ছলছল করছে, যে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। তা আমার কাছে মনে হয় যে সারা জীবন এই গানটা বুকের মধ্যে রাখলাম, মাথার মধ্যে রাখলাম, চিন্তায় রাখলাম, কর্মে রাখলাম, আর আমি দেশটা ছেড়ে চলে যাব। অনেক সময় হয় না যে আমরা অনেক সময় খুব সাফোকেটেড ফিল করি, মনে হয় যে আচ্ছা দেশে থেকে কি ঠিক করলাম, চলে গেলেই বোধহয় ভালো হতো, এরকম হয়। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারে কিন্তু একটা দেশভাগের ক্ষত আছে। মানে 1947 সালে বসিরহাট থেকে আমার নানির পরিবার, মানে নানির বাবারা এবং আমার দাদা বাড়ির সবাই কিন্তু চলে এসেছিলেন। মানে আমার বাবা কিন্তু তার শৈশব কৈশোর কেটেছে বসিরহাটে। আচ্ছা। তো জীবনের শেষ পর্যায়ে বাবা যখন ডিমেনশিয়া হয়ে গেল, বাবা কিন্তু শুধু বসিরহাটের কথাই বলতেন, ঠিক আছে? এবং তার মনে হতো যে আমরা উত্তরে থাকি, আমাদের রাস্তার পাশেই বোধহয় ওই বড় পুকুরটা, ওইটাই মনে হচ্ছে যে বসিরহাটের সেই পুকুর। তো ওই দেশভাগের মানে আমি এই জন্য আমি বাবার দিক থেকে মায়ের দিক থেকে কিন্তু দেশভাগের এই গল্পগুলোর মধ্যে দিয়ে বড় হয়েছি। পাশাপাশি সাহিত্যের পাতাতে বলো, মানে আমরা যারা, ধরো আমার বয়স এখন 57 শেষ হলো, মানে আমি যা 57 পেরিয়ে 58 পা দিলাম। তো আমি তো আসলে একটা লম্বা সময়, মানে আমার তো মুক্তিযুদ্ধের আগে জন্ম, হ্যাঁ 2 বছর আগে জন্ম। তো আমরা তো আসলে যেই সময়টার মধ্যে দিয়ে বেরিয়ে উঠেছি, সেখানে আমরা 47-এর গল্প, 52-র গল্প, 71-এর গল্প, 69, 66 এই সময়গুলো সাহিত্যে পড়েছি, সরাসরি শুনেছি। তো কাজে এইটার মধ্যে দিয়ে এসেছি, তো ওই ক্ষতটা আমার কাছে রয়ে গেছে। তা আমার কাছে মনে হয় যে একটা মানুষের আসলে একটা মাটির শেকড় ছিঁড়ে চলে যাওয়া আসলে অনেক কষ্টের। এটা সত্য। আর আমার খুব প্রিয় উপন্যাস সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যা। আচ্ছা। এটা প্রথম জায়গাটাই হচ্ছে গিয়ে দেশভাগের সময়, মানে ট্রেনে করে চলে আসছে, ট্রেনেই এক শিশু ভূমিষ্ঠ হয়। এই গল্পটা নিয়ে কখনো কোনো সিনেমা বানানোর ইচ্ছে আছে? খুব একসময় ভেবেছিলাম জানো, কিন্তু আমাদের এখানে পিরিয়ডিক কাজ করার সব থেকে বড় সমস্যাটা হচ্ছে কি, আমরা সবকিছু মানে ভেঙে ফেলি, খুব আধুনিক স্ট্রাকচারের দিকে খুব দ্রুত চলে যেতে থাকি। পুরনো জিনিসপত্রকে আমরা একটু কম ধরে রাখি। হ্যাঁ, তো সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যায় যে রাজশাহীর বর্ণনা আছে, আমি অনেক ভেবেছি যে হয়তো অনেক আগে হলে ধরেছি যে এই যেটা আপনার সবচেয়ে পছন্দের উপন্যাস এবং আপনি নির্মাণ করতে অনেক পছন্দের মধ্যে একটা। তো আমার মনে হয়েছে যে গায়ত্রী সন্ধ্যা একসময় সেলিনার সাথে কথাও বলেছিলাম অনেক বছর আগে, বাট তখন আসলে আমি একটু ছোট ছিলাম, আমার চিন্তার এতখানি ম্যাচুরিটিও ছিল না। আমার ধরো আমার কথা বললে কেউ ওটাই বেদবাক্য হিসেবে মেনে নেবে এমনটাও তখন ছিল না। আর কিন্তু তখনও হয়তো রাজশাহীটা অনেকখানি ওরকম ছিল, হয়তো এখনো খুঁজলে পাওয়া যাবে। কিন্তু এখন না, মানে যেটা হয় আর কি, মানে মনে হয় যে পারবো তো, হবে পারবো কি, এরকম মনে হয় আর কি। কিন্তু গায়ত্রী সন্ধ্যা আমার মানে আমার নিজের কাছে পিরিয়ডিক কাজ খুব ভালো লাগে। আপনি তো খুবই ওপেন, আপনার বয়স আমি ভুল না করলে এখন 58। হ্যাঁ, ওই যে 57 পা দিয়েছেন। যখন প্রথম নির্মাণ করেন তখন কত বছর বয়স? নির্মাণের কথা বলছি। আমি এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যখন প্রথম কাজ করি, মাছরাঙা, তখন মাছরাঙা প্রোডাকশন হাউস ছিল, তখন কিন্তু চ্যানেল না, যেখান থেকে আমরা প্রথম বন্ধনের কাজ করি। তো বন্ধন হচ্ছে কি আমার প্রথম হাতে খড়ি এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে, জনপ্রিয় হয়েছিল, হ্যাঁ ধারাবাহিক হিসেবে। আর তারও ঠিক আগ দিয়ে একটা কাজ করেছিলাম
ওটা ইউটিউবে পাওয়া যায়, হাওয়া ঘর, যেটার মধ্যে দিয়ে অমিতাভ রেজা, আকরাম খান ওদের অভিষেক ঘটে। এবং হাওয়া ঘর কিন্তু অমিতাভ রেজা আকরামের কথা বললে ভুল হবে। অমিতাভ আকরামের প্রথম লেখা, ডিরেকশন, অপু রোজারিওর প্রথম ক্যামেরা, সামিরের প্রথম এডিটিং, অনেক প্রথম জড়িত, অর্ণবের প্রথম ব্যাকগ্রাউন্ড স্কোর, বা আনুষের একটা ছোট্ট গাওয়া ছিল ওখানে। তো আমার কাছে আমি বলি, এবং আমাদের প্রথম প্রোডাকশন, জাহিদ, আমি, আজাদুল কালাম, ওয়াহিদা মল্লিক আর রুবেল ভাই ছিলেন। খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর গল্প। মানে মাঝে মাঝে হয় না, আমার মনে হয় যে আমার মনে হয় যে ক্রিয়েটিভ লোকেরা তাদের জীবনের প্রথম কাজটাকে বোধহয় অনেক সময় অতিক্রম করতে পারে না। আমার মনে হয় যে অমিতাভ রেজার হাওয়া ঘর কি ও কখনো অতিক্রম করতে পারবে, মনে হয় আমার। হ্যাঁ, তো অমিতাভের আমার সাথে মানে ডিফারেন্স থাকতে পারে, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। তো এই আর কি। তো ওইটা, আর তারপরে একদম সোলো কাজ আমার প্রথম, যেটা হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর, আমার ধারণা সেটা বললে তোমারও ভালো লাগবে, আর এখন আমার খুবই ভালো লাগে এটা বলতে, অফবিট। ওকে, অফবিট নিয়ে আমার খুব মজা হয় যে এই যে এখন যখন কোথাও যাই, মানে যে সমস্ত ছেলেমেয়েরা মিউজিক নিয়ে কাজ করেন, গান করেন, লেখেন, কম্পোজ করেন, অ্যারেঞ্জমেন্ট সবকিছু, স্টুডিওতে যাই, আমি যখনই যাই কোথাও, আমি যখন বলি এই তোমার কাজ আমার খুব ভালো লাগে, বলে কি আপু আমরা অফবিট দেখে বড় হয়েছি, আমার খুব ভালো লাগে তখন। মোট আপনার পরিচালনায় কতগুলো কাজ হয়েছে? আমি যদি ফিকশন নন ফিকশন মিলিয়ে পরিচালনার আগে আমি যদি বলি ইপি হিসাবে, মানে এক্সিকিউটিভ প্রডিউসার এবং প্রডিউসার হিসাবে আমি কাজ করেছি, একটা হিসাব করেছিলাম অনেক দিনের স্বাদ, একটা ওয়েবসাইট করব, প্রতিবার ডোমেন এক্সপায়ার্ড হয়ে যায়, এটা বোধহয় গত 10 বছর ধরে চলছে। দুঃখজনক, 10 বছর ধরে ডোমেন, এটা খুবই দুঃখজনক যে ছেলেটা আমাকে বলে ফোন করে, আপু শেষ। না না, আপনি কথা দিন যে 2026 সাল সেই সালটা হবে যে সালে আপনি আপনার ওয়েবসাইটটা কমপ্লিট করবেন। হ্যাঁ, কমপ্লিট করব। তো সেটার জন্য বা অনেক সময় লাগে, তো এই জন্য ওই মানে একটা স্টেটমেন্ট একটা রেডি করছিলাম আর কি। তো ওখানে দেখলাম যে সব মিলিয়ে ফিকশন নন ফিকশন ইত্যাদি মিলে প্রায় 1500 এপিসোড এর মতো কাজ আমি করেছি। এটা হচ্ছে অ্যাজ এ এক্সিকিউটিভ প্রোডিউসার। আচ্ছা। আর ডিরেকশনটা ধরো তার আমার আই গেস 60-70% হবে। আচ্ছা, ধরো তাহলে অন্তত 1000 নাটক এরকম হবে এপিসোড ধরে বললাম আর কি। কারণ আমি কিন্তু সিঙ্গেল কাজ বা সোলো কাজ খুব বেশি করিনি। হ্যাঁ, ধারাবাহিকের সংখ্যা ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু যে সিনেমা বানাবেন করে বানানো হলো না, এই প্রসঙ্গ নিয়ে আপনার মানে বক্তব্য? বানাবো করে হলো না, এই প্রসঙ্গ নিয়ে একটা মানে একটা কথা হচ্ছে একটু টাফ, একটু মন খারাপ করা। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে রবীন্দ্রনাথ বলে দিয়েছিলেন যে কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। তা আমার মনে হয় যে কঠিন জিনিস ফেস করা ভালো, কিন্তু নিজেকে বঞ্চনা করা ঠিক না। হ্যাঁ, তো রান নামে যে সিনেমাটা আমরা করতে গিয়েছিলাম, ওই কাজটা সামহাও আমাদের অনেক ভুল ডিসিশনের কারণে না ব্যর্থ হয়ে যায়। ভালো আর্টিস্টও ছিল, ভালো আর্টিস্ট ছিলেন, সব্যসাচী ছিলেন, হ্যাঁ, প্রিয়াংশু এসেছিলেন মুম্বাই থেকে, আমাদের বাংলাদেশের অনেক ভালো আর্টিস্ট ছিলেন। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের ভালো আর্টিস্ট বললে জিনিসটা একটু কেমন যেন হয়ে গেল। বাংলাদেশে অনেক গুণী অভিনয় শিল্পীরা ছিলেন, হ্যাঁ, নালে ইন্তেখাব দিন আমাকে মারিয়ে দিতে পারে। আচ্ছা, তো ওইখানে যেটা হয়েছে যে ওইটা আসলে ছিল তারুণ্যের এবং প্যাট্রিয়টিজমের গল্প। আচ্ছা, হ্যাঁ, এবং ক্রিকেট আর মুক্তিযুদ্ধের গল্প। বাহ, এটার একটা মানে ইয়ে হয়েছিল মোহাম্মদ জাফর ইকবালের ক্যাম্প বই থেকে। তো আমরা যেহেতু গল্পটা পুরো ক্যাম্পের মতো না রেখে একটু অনেক দূর চলে গেছিলাম, তো আমার মনে হয় স্যারের একটু অভিমান হয়েছিল। স্যার আমাদেরকে বলেছিল, শোনো স্যার তো আপনি করে বলতেন, মানে বলেন না কি, বলছে যে শোনেন আপনাকে আমি রাইট দিয়ে দিলাম, স্যার খুব সুন্দর চিঠি লিখে দিয়েছিলেন, রাইট দিয়ে দিলাম, কিন্তু আপনি ক্যাম্প নামটা রাখতে পারবেন না, আপনাকে অন্য একটা নাম রাখতে হবে, যেহেতু আপনার গল্পটা পরিবর্তন করছেন। আচ্ছা স্যার। কিন্তু স্যার ভীষণ মানে সবসময় খুবই আর কি সহযোগিতাপূর্ণ আচরণের মধ্যে দিয়ে থাকে। স্যারের প্রসঙ্গ যেহেতু এলো, আমি একটু হুমায়ুন আহমেদ স্যারের প্রসঙ্গে যেতে চাই। তার অনেকগুলো একটা গল্প বলি, যেহেতু আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে যেরকম বাজেটের অভাবে ছবি হয় না, সেরকম অনেক বাজেট থাকলে যে ছবি হয় না, সেটার একটা অন্যতম উদাহরণ হচ্ছে রান। থ্যাংক গড যে লিটু ভাই মানে মাফ করে দিয়েছেন। আপনি সিনেমা কবে বানাবেন? তো ও বলছি, তো রান আমার জীবনে একটা বড় লার্নিং, যে একটা ছবি বানানোর জন্য আসলে কতখানি প্রস্তুতি নিতে হয়। হ্যাঁ, তো ওইটা যেহেতু একটা ফেইল্ড প্রজেক্ট এক অর্থে, যদিও অনেক দারুণ সব জিনিস রয়ে গেছে ওইটার, সেটা নিয়ে আমরা হয়তো কখনো টুকরো টুকরো করে কাজ করব, হয়তো কমপ্লিটার হবে না, টুকরো টুকরো করে কাজ করব। তো
এবং আমি সবসময় বলি যে যেটা বললাম, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, মানে আমি মনে করি যে এটা সম্পূর্ণ দায়িত্ব আমার। হ্যাঁ, এই জন্য আমি ওইটা অ্যাডমিট করে নিচ্ছি যে তুমি প্রশ্নটা করলে, নাহলে দর্শকরা বিভ্রান্ত হতে পারেন না কোনো। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কবে সিনেমা বানাবেন? হ্যাঁ, এইবার আসি তাহলে একজন ব্যর্থ পরিচালককে উঠে দাঁড়াতে কি পরিমাণ ঠ্যাঙের এবং কোমরের জোর লাগে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইয়ের মতো, তুমি রুশদাসের রূপকথাতে আমরা পড়তাম যে মানে ওরা তো অনেক নানান রকম, যেমন ধরো হয়তো বাজ পাখি কিন্তু সে আসলে রাজপুত্র, হ্যাঁ হ্যাঁ এরকম না। তো দেখা যেত যে ওই রাজপুত্র যখন আহত তখন হয়তো কেউ তাকে শুশ্রূষা করছে, তো ওকে বলা হয়েছে যে তুমি ওর আবার তখন আবার যুদ্ধে যাবে যখন সে ওই ওক গাছের মাথা পর্যন্ত ছুতে পারবে। তো দেখা গেল যে ও অনেক খেটে ও উড়েছে, তো দেখা গেছে মাঝখানে গিয়ে ঠোকর খেয়ে চলে এসছে। তারপরে ও আবার কিছুদিন সময় নিয়ে সেবা শুশ্রূষা করে দেখা গেছে ও 75% উঠতে পেরেছে। তারপরে আবার মানে প্রস্তুতি নিয়ে সে তখন একবারে ওক গাছের মাথা গিয়ে যেদিন ও মানে ধাক্কাটা দিল এবং ওক গাছটা হুড়মুড় করে পড়ে গেল। আমার সামনে কি ওই বাজ পাখি বসে আছে? আমি মাঝখান পর্যন্ত এসেছি, মানে আমার একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। এটা আমার বন্ধু এবং খুবই গুণী এখন প্রযোজক, সারা পৃথিবীতে উনি একটু একটু করে নিজের নাম ছড়িয়ে নিচ্ছেন, তানভীর হোসেন। ওর কাজ ছিল এবার আলী, তারপরে লাস্ট ছিল বলি, এরকম অনেক কিছু, বা সামনে রইদ আসতেছে। তো ওর তানভীর আমার একটা প্রজেক্ট, মানে আমি লিখেছিলাম এক সময়, মানে আমার একটা লেখা নিয়ে, লেখাটা অর্ধেকটা লিখে পড়েছিল, লালবাতি নীলপরি। আচ্ছা, ওইটা নিয়ে নাম কি লালবাতি নীলপরি থাকবে? আমরা আসলে ইংরেজি টাইটেলটা ব্যবহার করছি, রেড লাইটস ব্লু এঞ্জেলস। হ্যাঁ, তো ওইটা অলরেডি দুইটা ভালো 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 পালক পড়ে ফেলেছি। একটা হলো ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিন প্লে ল্যাবে ওটা প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিল। আর ভিয়েতনামে প্রজেক্ট মার্কেটেও আমি প্রথম অ্যাওয়ার্ড পেলাম। দারুণ দারুণ। তো এটা নিয়ে আমরা আস্তে আস্তে আর কি একটু, এটা আমরা কবে দেখতে পাবো? তানভীর তো এটা নিয়ে আস্তে আস্তে কাজ করছে। ওর প্ল্যানটা হচ্ছে এরকম যে 26 এর মধ্যে ডিসিশন কমপ্লিট হবে, 27 এ শুটে যাব, হয়তো আস্তে আস্তে 28। দারুণ ব্যাপার। এবার একটু অন্য প্রসঙ্গে আমি যেতে চাই। এটা আমি আমার জায়গা থেকে হয়তো জানতে চাই, বা দর্শকের অনেক ভাবনা থাকতে পারে। আমিও আমার লাইফে একটা এরকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। খুবই ব্যক্তিগত প্রশ্ন করতে যাচ্ছি আমি আপা। এই যে আমিও বিয়ে করেছিলাম, সেটা খুব অল্প সময়ের জন্য ছিল, তারপর আর এখনো যদিও বয়স অনেক কম। সো এই প্রশ্নের মুখোমুখি আমাকে রেগুলার হতে হয় যে আবার আমি কবে বিয়ে করব। আমি জানি যে এইরকম হয়তো আপনারও হয়, কিন্তু আমার যেটা জানতে চাওয়া। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. একটা এরকম সঙ্গী ছাড়া জীবনটা কতটুকু সহজ এবং কতটা পার করা যায়? আচ্ছা, আর তোমাকে আরো এটা শুনতে হবে, আজীবনই শুনতে হবে। হ্যাঁ, তো আমাকে যেমন যখন কেউ বলতো যে সঙ্গী ছাড়া তাহলে কি হবে, তোমাকে বুড়ো বয়সে কে দেখবে, তো আমি বলতাম, এই আম্মু আমাকে মাফ করে দিও দিলার জামান। হ্যাঁ, আমি বলতাম যে এই দেখো দিলার আম্মুকে দেখো, উনি তো, ওনার তো দুটো মেয়ে, কিন্তু দুজনেই প্রবাসী, আম্মুকে কিন্তু একলাই থাকতে হচ্ছে। হ্যাঁ, তো মানুষ আসলে বিয়ে শাদী করে 10-12টা ছেলে মেয়ে হলেও যে তারা একলা হবে না এমন কথা কিন্তু কেউ বলতে পারে না। ঠিক আছে, সবটাই আসলে কোথাও না কোথাও, আমি জানি না কেউ ওটা নিয়ন্ত্রণ করেন কিনা। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে মানে মানুষের জীবনের তার 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 দর্শন যদি ঠিক থাকে, জীবন দর্শন, তার চিন্তা এবং কর্ম, এইটা মানুষকে আসলে অনেক দিক থেকে পরিপূর্ণ করে রাখতে পারে। তখন সে হয়তো তার পরিবারের ওই অভাবটুকু চাইলে বুঝতেও পারে, মানে একান্ত পরিবারের অভাবটুকু। তো আমার যেহেতু সামহাও এটা হয়ে ওঠেনি, তা আমার কাছে মনে হয় যে হয়ে ওঠেনি যখন সেইটার জন্য হাহাকারটা না রেখে, মানে যা কিছু আসছে জীবনে সেইটাকে আবাহন করাটাই ভালো। আর হ্যাঁ, চেষ্টা যে মানুষ করে না তা তো না, বা ভাবে না, বা ইমোশনাল হয় না, বা সঙ্গী খোঁজে না, ব্যাপারটা তো তা না, সেটা করে। সামহাও আমার সেক্ষেত্রে আমি মোটামুটি আমার রান সিনেমার মতোই ফেইল্ড। এটা কারণ
ডিরেক্ট যে ফেল্ড, বাট এখানে কি একটা ভয় কাজ করে? আমার কিন্তু ভয় কাজ করে যে আমি যে প্রেমে পড়ি না তা কিন্তু না, ভালোবাসি না কাউকে তা কিন্তু না, কিন্তু একটা আতঙ্ক, এক ধরনের ভয়, ট্রমা কাজ করে। এক্স্যাক্টলি, এটা থাকাটা স্বাভাবিক, বুঝলে? ট্রমা থাকা স্বাভাবিক, কিন্তু ট্রমার মাইনাস পয়েন্টটা হচ্ছে যে ধরো আমার সামনে কি নতুন মানুষ আছেন, তাকে আমি নতুন করে আবিষ্কার করব, কিন্তু ওই ট্রমা আমাকে অনেক বিষয়ে প্রি কনসেপ্ট প্রি অকুপাইড করে রাখে। এক্স্যাক্টলি, তখন এই মানুষটাকে আবিষ্কারের ক্ষেত্রে আমরা ঘাবড়ে যাই, হ্যাঁ, আমরা ওভার কনসিয়াস হয়ে যাই, ওভার থিঙ্কার হয়ে যাই, ওভার প্রোটেক্টিভ, মানে প্রোটেক্টিভ হয়ে যায় নিজের বিষয়ে। ওইটার দরকার নাই। আমার মনে হয় জীবনে যদি কোনো নতুন মানুষ আসে, তাকে আসলে নতুন করেই আবিষ্কার করা ভালো। তখন পেছনেরটাকে, মানে ট্রমাটাকে কোনো একটা বাক্সের মধ্যে পুরে, ওটাকে তালা দিয়ে, ওটাকে সমুদ্রে ফেলে, সমুদ্রে যেন কি থাকবে, সি হর্সের পেটে তার ভেতরে যে ইয়ে থাকবে, ওই রূপকথার গল্পের মতো এমন নিচে চলে যাবে যে ওকে আর খুঁজে যেন না পাওয়া যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আরেকবার হয়তো একটা ভাবনা করা যেতে পারে, বা আবার নতুন করে জীবনটাকে ভিন্নভাবে সাজানো যেতে পারে? কখনো যে ভাবিনি তা না, আকাঙ্ক্ষা হয়নি বা আগ্রহ হয়নি। প্রেম তো হয়েছে, হ্যাঁ প্রেম হয়েছে, নিশ্চয়ই হয়েছে। তো আকাঙ্ক্ষা হয়নি বা আগ্রহ হয়নি ব্যাপারটা তা না, কিন্তু হয়ে ওঠেনি আর কি। হ্যাঁ, কারণ আমরা সব সময় যে কিছু একটা চাইলে বা ভাবলে সেটা হয়ে উঠবে তা তো হয় না আসলে, কারণ এখানে তো অনেকগুলি ঘটক অনুঘটক থাকে। একদম, হ্যাঁ, তো এই এত রকম ঘটক অনুঘটক মিলিয়ে হয়ে ওঠেনি। তবে তোমাকে আমার মনে হয় যে তুমি যেহেতু খুব স্পষ্ট করে প্রশ্নটা করলে, আমি এখানে স্পষ্ট করে উত্তর দিতে পারি। সেটা হচ্ছে যে এখানে সত্যি অর্থেই আমাদের ট্রমা আমাদেরকে পিছিয়ে রাখে। হ্যাঁ, এটা আপনার সাথে আমি একমত। হ্যাঁ, মানে এই যে আমি বলছি ঘটক অনুঘটকের কারণে হয়নি, আমি খুব যদি একদম নিবিষ্ট চিত্তে নিজের আয়নায় দেখি, হ্যাঁ নিজের আয়নায় নিজেকে দেখি, আমি এখন দেখবো যে আমি কি চেয়েছিলাম শেষ পর্যন্ত। খুব দারুণ ভাবে আনসার দিলেন, থ্যাংক ইউ সো মাচ। গল্প প্রসঙ্গে কিন্তু জাহিদ ভাইয়ের গল্প এসছে, আমি তার গল্পে যেতে চাই। আপনি এবং জাহিদ হাসান একসঙ্গে সিরাজগঞ্জে একই স্কুলে একই ক্লাসে পড়তেন। হ্যাঁ, তারপরে কবে সেটা আবিষ্কার করলেন যে আপনারা একই ক্লাসে পড়তেন একই স্কুলের? জাহিদ হাসানকে তো লোকেরা দেখেছে নানান চরিত্রে টেলিভিশনে, হ্যাঁ, ওর আরমান ভাই খুবই বিখ্যাত, এরকম অনেক অজস্র বিখ্যাত। আর এই মানে সাম্প্রতিক সময়ের খাস্টা জাহাঙ্গীর তো কোনো তুলনা নেই। আমি কোথাও গিয়ে হয়তো একটা রেস্তোরাঁয় গেছি খেতে, অডিয়েন্স এত মজার, আমাকে বলছে জেসমিন আপা খাস্টা জাহাঙ্গীর কই। খুব এনজয় করি আমি এগুলো। তো যাই হোক, তো জাহিদের তো শুরুটা থিয়েটারে, নাট্যকেন্দ্রে, এবং তখন বিচ্ছু নামে একটা নাটকে জাহিদ অভিনয় করেছিল। সেই রকম অভিনয় বাংলাদেশে খুব কমই হয়েছে থিয়েটারে, মানে মঞ্চে ঘটেছে। মানে যে আমরা যদি গুণে এরকম 15-20টার বলি, তার মধ্যে হয়তো হবে। মানে থিয়েটার বন্ধুরা আমার মানে ভুল হয়ে থাকলে মাফ করবেন। তো আমাদের চোখে লেগেছিল, মানে জাহিদের ওই বিচ্ছু নাটকে ওকে দেখতে মনে হয় আমরা একই শো বারবার দেখতে যেতাম। বাহ, দারুণ ব্যাপার। আর তখন একটা ব্যাপার ছিল যে একটা দলের সাথে আরেকটা দলের বন্ধুত্ব। ধরো আমরা সবাই যে যার দলে অভিনয় করছি, নাগরিক নাট্যকেন্দ্র, আমি হচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়, তো আপনি নাগরিক নাট্য সম্প্রদায়, ওরা জাহিদের নাট্যকেন্দ্রে, হ্যাঁ ত্রপাড়া থিয়েটারে, সমীরা হচ্ছে ঢাকা থিয়েটারে, মানে সুবর্ণাপাড়া, এরকম অজস্র নাম এবং অজস্র দল। হ্যাঁ, পাভেলরা আরণ্যকে, পরে তো ভেঙে আবার প্রাচ্যনাটে চলে এলো। আমি কিন্তু প্রাচ্যনাটে। ও তুই প্রাচ্যনাটে? তোর সাথে দেখা হয়নি কেন? আমি 2007 থেকে 11 পর্যন্ত কিন্তু কাজ করেছি। ও না, আমি 11 এর পরে, আমি 14 থেকে শুরু করেছি। আচ্ছা, আমি কিন্তু রাজা নাটকের মূল চরিত্র ছিলাম, সুদর্শনা, পরে যেটা প্রীতি করছে। হ্যাঁ, প্রীতি আপু করছে, সঞ্জিতা প্রীতি আপু। তো ওই সময় যেটা হতো কি, আমরা যার থিয়েটারের দলের কাজ শেষ করে তারপরে সবাই কিন্তু মহিলা সমিতিতে আসতাম, কারণ কারো না কারো সেট খোলা হচ্ছে, কারো না কারো সেট লাগানো হচ্ছে, হ্যাঁ কারো না কারো শো চলছে, সেগুলো আমরা দেখছি। তো আমাদের না একটা মানে কি বলবো, একটা বলয়ের মতো ছিল যে ও সবাই শেষে এসে ওই সেন্টারে আমরা মিলবো, একটা কেন্দ্রে মিলবো, ওখান থেকে হই হবে, তারপর যে যার মতো বাড়ি ফিরবো। তো ওই সময় আমাদের কিন্তু এক দলের সাথে আরেক দলের বন্ধুত্ব। তখন কিন্তু আমরা টেলিভিশনে যে খুব বেশি আসার সুযোগ পেয়েছি বা কেউ কাউকে চিনি তা না, তারপরে আস্তে আস্তে টেলিভিশনে শুরু। ওই সময় থেকে আমাদের বন্ধুত্ব। তো ওই বন্ধুত্বের গল্প করতে করতে সিরাজগঞ্জ আমার সব থেকে প্রিয় শহর, কারণ ওখানে আমি বড় হয়েছি, আমার পুরো শৈশব ওখানে কেটেছে। আপনার জন্ম ঢাকায়, কিন্তু আমার জন্ম ঢাকায়, আমার জন্ম হচ্ছে হলি ফ্যামিলি হাসপাতালে।
তো তারপরে বাবা কোথায় কোথায় ছিলেন এগুলো আমার কিছু মনে নাই। কিন্তু কতগুলো আমার স্কুল প্রথম বদলেছেন? স্মৃতি হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের প্রথম স্মৃতি কতগুলো স্কুল আপনি এই পর্যন্ত? 11টা। 11টি। বোনেরও ঠিক তাই? না, বোনের তো তাই না। আচ্ছা। বোন তো আমার চেয়ে 4 বছরের বড়, তো ন্যাচারালি ও আমার চেয়ে এগিয়ে গেছিল। তো বাবা আমার সবসময় চাইতেন যাচ্ছে ওর তো এসএসসি, ওকে তো একটা জায়গায় সেটেল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আর আমাকে হিসে, আর আমিও ছোটবেলায় ভাবতাম যে ঠিকই বলে, টুডিয়ে পেয়েছে, আমার ব্যাপারে কোনো মনোযোগ নাই। না, ছোট মেয়ে একটু ছেলে একটা ব্যাপার বোধহয় ছিল। আসলে আমি খুব বেশি বাবার কাছে থেকেছি। বাবার সাথে আপনি খুব বেশি কানেক্টেড হ্যাঁ, ছিলেন? কানেক্টেড ছিলাম, মানে মা পড়াশোনা করতেন, তো এখানে একটা মজার গল্প আছে। হ্যাঁ, সেটা মা হচ্ছে রোকেয়া হলে থাকতেন। তখন বিবাহিত মেয়েদের হলে থাকার নিয়ম ছিল না। আচ্ছা। কিন্তু মার অদম্য আগ্রহ উনি পড়াশোনা করবেন, কারণ মার হচ্ছে কি 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, তখন ওই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। এসএসসিও দেন নাই। তো মার বিয়ের পরে আমার বড় বোন হয়েছে, তারপরে আমি হয়েছে, তারপর মা এসএসসি দিয়েছেন, সিরাজগঞ্জ কলেজ থেকে এইচএসসি করেছেন, করে আমার মা সরাসরি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন সোশিওলজিতে, রোকেয়া হলে থাকলেন। বাহ। কিন্তু আমার বাবা খালাতো ভাই হিসেবে দেখা করতে যেতেন। ও আচ্ছা, ওকে। মানে তখন বেবি আছে দুটো, মানে কিন্তু আমি যে জানতো অভিনয় না। পারি এটা আমার মনে হয় মা থেকে পারিয়ে। তখন কি আপনাদেরকে কখনো নিয়ে যেতেন নাকি না আঙ্কেলকে দেখা করে আসতেন? একবার আমাকে আর আমার বোনকে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, কোনো ইনসিডেন্ট ঘটেছিল নাকি না? হ্যাঁ, আমি গিয়ে বললাম আম্মা, বাস আমার ভিসা ক্যান্সেল হয়ে গেল, আর নেওয়া যাবে না। না, আপিকে নিয়ে যেত। ও গড, এটা খুব দারুণ গল্প। এভাবে কি আন্টি কত বছর ছিলেন রোকেয়া হলে, মানে পুরো স্টুডেন্ট লাইফটা? অনার্স মাস্টার্স সম্পূর্ণটা কমপ্লিট করেছেন? এবং পরে যেটা হয়েছে, যখন আমি থিয়েটার করতে এসেছি, তখন দেখা গেছে যে আমার মায়ের সহপাঠীরা যারা থিয়েটারে আছেন, তুমি শিরিনের মেয়ে, কিভাবে সম্ভব? এরকম। খুবই দারুণ গল্প, এবং আঙ্কেলকে এই জন্য একটা বড় থ্যাঙ্কস দিতে হবে। হ্যাঁ, তিনি ওপারে অনেক ভালো থাকুক। হ্যাঁ, থ্যাঙ্কস তো দিতেই হবে, কারণ আব্বা কিন্তু সারা জীবন হচ্ছে, এখানে একটা মজার গল্প বলি। আমি তো মানে অনেকটাই মা ছাড়া বড় হয়েছি, কারণ আম্মা পড়াশোনা করতেন। তো যখন বাড়িতে যারা সহযোগিতা করেন কাজে, হ্যাঁ, তো ওনারা থাকলে তো ঠিক আছে, ধরো কিছু নাই, তো রান্না বান্না কি হবে? হ্যাঁ, রান্না বান্নাটা কি হবে? রান্না বান্নাটা হচ্ছে যে আব্বা একটু ভাত ফুটিয়ে নিলেন, ভাত ফুটিয়ে নিয়ে এবার টেবিলের উপর ভাতটা রেখে, এবার প্লেটে ভাতটা বেড়ে দুধের কৌটা থেকে চামচে করে গুঁড়া দুধ বের করে ভাতের উপরে রাখতেন। আচ্ছা। আবার এটা কি হচ্ছে, আরে দুধ তো পানিতে গুলেই খাবি, সরাসরি প্লেটের মধ্যে পানি ঢেলে দিতেন, একটা এক্সট্রা মগ আর চামচ ধোয়ার কি দরকার? হ্যাঁ, তো আমরা এরকম ভাতের উপরে এরকম আব্বা গুঁড়ো দুধটা দিয়ে পানিটা ঢেলে দিতেন, ওইটা চটকে কলা দিয়ে বা আম দিয়ে বা গুড় দিয়ে আমরা খেয়ে ফেলতাম। হ্যাঁ, বিশেষ করে আমি। হ্যাঁ, এইটা একটা মানে এটা একটা দারুণ রেসিপি, যে কোনো ব্যাচেলর। এটা আমি করি, এবং আম দুধা গুড় আর কিছু লাগে না, মানে রাতের বেলা ক্ষুধা পেয়েছে, ওকে আসো একটু গুঁড়া দুধ দাও, পানি দাও, এন্ড মিক্স করে মানে আগে তো ধরো তাও মগের মধ্যে দুধটা পানি দিয়ে গুলে মানুষ একটু ঢালবে। আমার বাবার কথা হচ্ছে কি আলাদা ঢালা কি দরকার, ওটা তো ওখানেই যাবে, আলটিমেটলি তো প্লেটেই যাবে। তো পেটেই যাবে। এবং আমি আর মা হয়তো ভোরবেলা চলে গেছি পয়লা বৈশাখ উদযাপন করতে, বাসায় এসে দেখেছি আব্বা ভাত টাত রেখে দিয়েছে, আমরা তখন স্কার্টনে থাকি। চমৎকার বাবা। হ্যাঁ, আব্বার এইসব ব্যাপারটা খুব ছিল। আমার মনে হয় বাবা হিসেবেও চমৎকার, হাজবেন্ড হিসেবেও চমৎকার। হাজবেন্ড হিসেবে না দেখে সেটা মা বলতে পারবে, কারণ সারা জীবন তো ঝগড়াই দেখলাম। এখানে একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের জীবনে অনেকগুলি রোল প্লে করি, ঠিক আছে? এই যে ধরো তোমরা আমাকে বলছো না, মিয়াপা আপনি কত লক্ষ্মী, কত সুন্দর, কত আলো, কত ভালো। হ্যাঁ, হয়তো আমার বাড়িতে যিনি আমাকে সাহায্য করেন, উনি এই অনুষ্ঠান দেখলে বলবেন, হায় হায় আফারে যদি দেখতেন কি পরিমাণ বকাঝকা আমাদেরকে করে, কি পরিমাণ খুঁতখুঁতে। আসলে কি আপনি খুঁতখুঁতে? ওসিডি আছে? হ্যাঁ, এটাকে ওসিডি বলে কিনা আমি জানি না, বাট আমি একটু খুঁতখুঁতে, মানে আমি অকারণ পারফেকশন খুঁজি, এবং এটা একটা ফিলোসফিক্যাল জায়গা। আমি পরে আবিষ্কার করে আমি ঠিক করেছি কি জানো, তুমি দেখো আমার এখানে দাগ আছে। হ্যাঁ, আমি দেখছি অনেকক্ষণ ধরেই। এটা হচ্ছে আমার একবার হার্পিস হওয়ার উপক্রম হয়েছিল, হওয়া মাত্রই এটা ট্রিটেড হয়ে যায়, যার ফলে এটা বাড়তে পারেনি, কিন্তু এখানে দাগ রয়ে যায়। এটা ধরো বছর 6-7 বছর আগের কথা, 19-এরও আগের কথা, কারণ আমি পাপ পুণ্যে বোধহয় এটা ছিল। হ্যাঁ, তো তখন এখন এটা তো যে কেউ স্কিন গ্রাফটিং করে ঠিকঠাক করে ফেলবে, প্লাস্টিক সার্জারি করে ইত্যাদি ইত্যাদি, আমি কেন করিনি? ঠিক তার আগেই রাহুল শুক্লা ওরা খুঁত দোকানটা শুরু করে। তা খুঁতের শাড়ি পরে আছে। হ্যাঁ, তুমি খুঁতের শাড়ি পরে আছো, এবং আমি আজকে এইটাই পরে আসতে চেয়েছিলাম। খুব মজা হতো, মনে হতো জমজ বোন বসে আছে। ও গড, কি ভালো হতো। তো খুঁতে যখন খুঁত প্রথম শুরু হয়, ওরা একটা প্রথম খুঁত লাল খুঁত কালো এরকম দুটো শাড়ি দিয়ে খুঁতের জার্নি শুরু হয়।
তো ওইখানে ওর একটা খুব সুন্দর জায়গা লিখেছিল যে জীবনে থাকুক না কিছু খুঁত, এই খুঁতটুকু থেকে যাক। তো আমার না ওইটা আমার এত স্ট্রাইক করে, আমি বলছি, আচ্ছা আমি যে পারফেকশন করে এত হইচই করি, am I a perfect person? No. অনেক তাহলে বড় আমি তোমার প্রশ্ন। মধ্যে পারফেকশন খুঁজতেছি কেন? হ্যাঁ, true। হ্যাঁ, আমি কি পারফেক্টলি কাজ করি না, তাহলে আমি ওর মধ্যে পারফেক্টলি কাজ করবো এটা খুঁজতেছি কেন? সো জীবনে আসলে এত কিছু খোঁজাখুঁজির দরকার নেই। একদম একদম। তো তখন আমি এটা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম, আমি যেন প্রতিদিন বুঝতে পারি যে জীবনে একটা খুঁত থাকা দরকার। আমি যেন কোনো নিখুঁত মানুষ না খুঁজি, আমি যেন কোনো মানে সবকিছুর মধ্যে নিখুঁত থাকতে হবে এটা না খুঁজি আর। হ্যাঁ, এবং আমি তখন এটাকে ঠিক করলাম না। দারুণ ব্যাপার। আপা, আমার আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, সময় যেহেতু আমার হাতে খুব কম, হ্যাঁ, অলরেডি করে আমরা ফেলো। 45 মিনিটসের বেশি কথা বলে ফেলেছি। অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সব কতটুকু করতে পারবো আমি জানি না। একটু আপনার সহকর্মীদের সম্পর্কে জানতে চাই। প্রথমে আমি চলে যাব যারা সিনিয়র, মানে সুবর্ণা আপা, শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা এবং শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী স্যার, তাদেরকে আপনি অনেক মানতেন, তাদের প্রসঙ্গে আজকে কি কি বলবেন? কোনো ছোট্ট গল্প বা কোনো স্মৃতি? আমি তখন আমার বিবাহিত জীবনে, আমরা তখন মালিবাগে একটা বাড়িতে থাকি, মানে শান্তিবাগের ভেতরে। তো আমার বাড়ি ভাড়া দিতে হবে, তো পকেটে টাকা নেই। আচ্ছা, ঠিক আছে। তো সুবর্ণাপা ফরিদী ভাইয়ের বাসায় প্রায় যেতাম, কারণ রিহার্সাল শেষ করে মহিলা সমিতির আড্ডা হয়ে গেলে প্রায় সুবর্ণাপা ফরিদী ভাই আমাদের যত সব এতিম পোলাপান, মানে যারা থিয়েটারকে ভালোবেসে গৃহ ছাড়া আর কি, হ্যাঁ, তাদেরকে নিয়ে যেতেন, আমরা খেতাম, অনেক সময় আড্ডা দিতাম, থেকে যেতাম। তো একদিন ফরিদী ভাই এরকম ঘাট ঘুরিয়ে, ফরিদী ভাই তো বেশিরভাগ সময় সিনেমা শুটিং এ ব্যস্ত থাকতেন, একদিন ঘাট ঘুরিয়ে শুনতে পেয়েছেন যে আমার বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই। ঠিক আছে, সুন্দর মতো একটা চেক লিখে একটা 10,000 টাকার চেক ধরিয়ে দিয়ে গেলেন। 10,000 টাকার চেক দিয়ে কিন্তু প্রায় 5 মাসের বাড়ি ভাড়া, মানে ওই সময় আমরা তো ছোট্ট ঘরে থাকতাম, দিয়ে চলে গেলেন। ঠিক আছে, এরকম। আর সুবর্ণা আপারটা তো মানে এই গল্পটা বোধহয় আমি যদি আমার পুরো জীবনে হাজার বার বলতে হয়, তাও প্রতিবারই বলতে আমার একই রকমের ভালো লাগা হবে। সেটা হলো যে গুপ্তধন নাটকের শুটিংয়ে গেছি রবীন্দ্রনাথের। আমরা রবীন্দ্রনাথের নাটক মানে আমরা ভাবতাম সিঁদুর, টিপ, বড় বড় ভারী ভারী গয়না, লেসালা ব্লাউজ, এরকম সাজু গুজু। হ্যাঁ, মানে সবাই রবীন্দ্রনাথের নাটক বলতে আমরা এই ভাবতাম, ক্যারেক্টারের দিকে কিন্তু খেয়াল করতাম না যে ওইটা কি। তখন তো ছোট ছিলাম, এগুলা তো শিখি নাই। হ্যাঁ, যেমন মনে আছে একবার কর্ণকুন্তির কুন্তি করতে গিয়ে আমরা সিঁদুর দিয়ে ফেলেছিলাম, কুন্তি যে বিধবাটা ভুলে গেছিলাম, এরকম আর কি হলো। তো তখন ফরিদী ভাই মেকআপ রুমে ঢুকে আমাকে একটা চিঠি দিয়ে বললেন, এই নে সুবর্ণা তোকে দিয়েছে। এবং ওই চিঠিটাতে একদম লেখা যে সবাই রবীন্দ্রনাথের নাটকে এরকম লেসেল ব্লাউজ পরে, গয়নাগাটি পরে, তুমি কিন্তু তা করবে না, দেখো ওদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না, তুমি পথের পাঁচালী সর্বজয়া চরিত্রটার কথা মাথায় রাখবে। এবং তার পাশাপাশি একটা এরকম একটা আঁকা, একটু ভ্রু এঁকে এরকম একটা দেওয়া, যে টিপটা কিন্তু এখানে পড়বে না, যে তুমি আমি যেখানে পড়ে আছি এখানে পড়বে না, টিপটা পড়বে হচ্ছে এখানে। হ্যাঁ, ওটা এবার এঁকে দেওয়া। এবং লিখেছে যে ফরিদীকে ভয় পেও না, সে খুব ভালো, তাকে যাই মানে কোনো অসুবিধা বোধ করলে আলাপ করে নিও। বাহ, আচ্ছা, তোমার আমার টিপটাও কিন্তু আজকে একরকম, আজকে অনেক ঠিক আছে, শাড়ি না হয় একরকম হলো না। দুর্দান্ত। এবার অন্য প্রসঙ্গে যাব। হুমায়ুন আহমেদ স্যার, তার সঙ্গে আপনি অনেকগুলো কাজ করেছেন, সেই সবুজ সাথী, কোথাও কেউ নেই, তারপর উনি আমাকে বকুলি ডাকতেন, কারণ আমি 2 বার ওনার বকুল হয়েছিলাম। আচ্ছা, একবার উনি কিন্তু চরিত্রের নাম ধরে ডাকতে পছন্দ করতেন। হ্যাঁ, তো আমি যেহেতু কোথাও কেউ নিয়ে বকুল ছিলাম, আবার সবুজ সাথীতেও বকুল ছিলাম, তো উনি বকুল ডাকতেন। তার সঙ্গে একটা ছোট্ট মান অভিমান হয়েছিল, সেটা কি আর শেষ পর্যন্ত ভেঙেছিল? বড় মান অভিমান। হ্যাঁ, আমি বলতে ভয় পাচ্ছিলাম আসলে। আমি একটু আহাম্মকই ছিলাম বোধহয়, মানে না, আমি এখনো আহাম্মক। শোনো, টিনের তলোয়ারে একটা ডায়লগ আছে যেটা আমাদের খুব প্রিয়, আর মুখে মুখে ঘুরে আমাদের, তুই তো প্রাচ্যনাটে, যে ওই যে বলে যে এই অভিনেতা একটা 4 অক্ষরের নাম বলতে পারো, একটা 4 অক্ষরের শব্দ বলতে পারো যার মানে অভিনেতা, তাহলে আহাম্মক। আমি বলি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা, মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এত রকম মানে জটিলতার মধ্যে যারা কাজ করে, সবকটা আহাম্মক। ওটিকে মান অভিমান ভেঙেছিল নাকি? না, মান অভিমান ভাঙিনি কখনো। মানে আমি হুমায়ুন ভাইয়ের কাজ করতে গিয়েছিলাম শ্রাবণ মেঘের দিন, এবং ওখানে আমি ডক্টর শাহানার চরিত্রটা আমার ছিল। তো যাওয়ার পরে সামহাও আমার ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল যে শাহানার চরিত্রটা আসলে সেই মাত্রাটা পাচ্ছে না, যে মাত্রাটাতে তার পৌঁছানোর কথা।
তো আমি জাস্ট 2টা সিন শুটিং করি, প্রথম দিন একটা, পরের দিন একটা। তারপরে হুমায়ুন ভাইকে গিয়ে বলে যে হুমায়ুন ভাই আমি চলে যাবো, আমি আর কাজ করবো না। তো হচ্ছে কেন, আমার ভালো লাগছে না। তো হুমায়ুন ভাই আর কিছু বলেনি, বলছে আচ্ছা যাও। তারপর আমি চলে এসেছিলাম, 1 মাসের বুচকি নিয়ে গেছিলাম, 2 দিনের মাথায় চলে এসেছি ফেরত। আর তারপরে হুমায়ুন ভাই আমাকে 2বার 2টি চিরকুট পাঠিয়েছিলেন যে তুমি চলে আসো আবার, কিন্তু আমার ইচ্ছা করেনি 2টো কারণে। একটা হচ্ছে গিয়ে ওই যে মানে ছোটবেলা থেকে কি সব আমরা শিখে বড় হয়েছি না, যে কখনো কোনো কিছু ডিসটিউন হয়ে গেলে টিউন করা যায় না, টিউন করা যায় না। হ্যাঁ, যে হেমন্তর গানটা মনে পড়লো, যে বাঁশি ভেঙে গেছে তাকে কেন গাইতে বলো, তো তাকে কেন সুরের খেয়া বাইতে বলো। আমি জানি না সুরের খেয়া বাওয়া যায় কিনা, হয়তো যায়। সেটা যায় হচ্ছে কি, যেমন ধরো হয়তো অনেক কিছুকে তুমি ম্যাথামেটিক্সে বা কোনো একটা মেকানিজমে ফেলে করতে পারবা, বাট সেটা প্রপার হয় না কখনো। অভিনয় তো সেই জায়গা না, অভিনয়টা তো আমার ভেতর থেকে আসতে হবে, যে আমাকে একটা চরিত্রকে ভালোবাসতে হবে, আমাকে তাকে বিশ্বাস করতে হবে। এখন আমি যদি ওই চরিত্রটাকে ভালো না বাসতে পারি, এবং আমার যদি প্রতি মুহূর্তে মনে হয় যে এটা আমি না, ও আমি না, বা আমি ও না, তাহলে আর হয় না। এটা ট্রু, এটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি তানভীর মোকাম্মেল সম্পর্কে একটু জানতে চাই, কারণ তার ব্যাক টু ব্যাক আপনি কাজ করেছেন 1994, 1995 এবং চিত্রা নদীর পাড়ে, নদীর নাম মধুমতি। আমি এত কৃতজ্ঞ এই মানুষটার প্রতি একটা বিষয়ের কারণে, যে চিত্রা নদীর পাড়ের মতো একটা সিনেমায় মিনতির মতো একটা চরিত্র উনি আমাকে ভেবেছিলেন। মানে এক জীবনে যদি পৃথিবীতে আর কিছু নাও করতে পারি, ওই একটা মিনতি, বা আর কিছু নাও করতে পারতাম, ওই একটা মিনতি আমাকে বাঁচিয়ে রাখতো সারা জীবন, বা রাখতে পারে। তো আমার মনে হয় যে এরকম একটা দুটো চরিত্র মানুষের জীবনের জন্য যথেষ্ট। হ্যাঁ, সেখানে আমরা তৌকির ভাইকে পেয়েছি। হ্যাঁ, তৌকির ভাইকে পেয়েছি। তৌকির ভাইকে সহশিল্পী হিসেবে তার সম্পর্কে কি বলবেন? তৌকির ভাই কিন্তু আমার, মানে আমরা একটা সময় খুবই কাছের বন্ধু ছিলাম। যখন তৌকির ভাই বিউএতে পড়তেন, আমরা তখন থিয়েটার করি পাশাপাশি, সকাল থেকে রাত পর্যন্ত থিয়েটারই আমাদের ধ্যান জ্ঞান। হ্যাঁ, এরকম আজাদ আবুল কালাম, রাকায়েত, তৌকির ভাই, আমি, শিরিন বকুল, টুটুল, খোকন, এরকম অনেক অনেক নাম। আপনি তখন কোথায় পড়ছেন? তখন আমি পড়াশোনা করব না ভাবছিলাম আর কি, আর তার মধ্যেও আর কি গ্রাজুয়েশনটা করে ফেলেছিলাম। আর ঢাকা ইউনিভার্সিটিতে তখন আমি ইংলিশ লিটারেচারে ফার্স্ট পার্টে ভর্তি হয়েছি, মানে ভর্তি হয়েছি মাস্টার্সে। ফার্স্ট পার্ট দিয়ে আর করিনি, কারণ আমি আর ততদিনে পুরোপুরি শুটিং এর মানুষ হয়ে গেছি। মানে আমি, আমার পক্ষে আর কি, আর খুব ব্যস্ততা, তখন ভয়ানক ব্যস্ততা। তো এই সময়টাতে তৌকির ভাই, আমরা ভীষণই বন্ধু ছিলাম। তৌকির ভাইয়ের সাথে বরঞ্চ আমি বলবো যে আমার টেলিভিশনের কাজের সংখ্যা কম, মানে অন স্ক্রিন কাজের সংখ্যা কম। আর আমরা 2টো সিনেমাতে কাজ করেছি। নদীর নাম মধুমতিতে কাজ করেছি। নদীর নাম মধুমতিতে তো তৌকির ভাই মেজর ক্যারেক্টার, আমি এখন ছোট্ট একটা ক্যারেক্টার করেছিলাম। তো চিত্রা নদীর পাড়ে আমাদের ভীষণই একটা দুর্দান্ত কাজ একসাথে। আরেকটা হচ্ছে প্রিয়তমেশু। প্রিয়তমেশু তার পরের কাজ। হ্যাঁ, তো তৌকির, আমার যেমন জাহিদের সাথে বা সেলিম ভাইয়ের সাথে বা হাকিম ভাইয়ের সাথে, পাভেলের সাথে, সবার সাথে আমার কিন্তু স্ক্রিন কেমিস্ট্রি ভালো। আমার ধারণা ছিল যে তৌকির ভাইয়ের সাথে হবে কিনা সেটা, কারণ তৌকির ভাই একটু গম্ভীর গম্ভীর তো। হ্যাঁ, বন্ধু হলেও আমি খুবই আর কি তৌকির ভাইকে একটু ভয় পেতাম। মানে তৌকির ভাই কাইন্ড অফ একটা মেন্টরের মতো। পাভেলও আমার মেন্টর, হ্যাঁ, কিন্তু পাভেল যেমন অনেক বেশি বন্ধু না, পাভেলকেও ভয় পেতাম, যার আগে ছিল, যা খিটখিটে ছিল। হ্যাঁ, তো ভয় পেতাম একটু। তো মানে একটু গুরুজন টাইপের একটা ব্যাপার ছিল। তো কিন্তু আমি পরে যখন চিত্রা নদীর পাড়ে দেখি বা প্রিয়তমেশু দেখি যে ক্যারেক্টারের জায়গায় আমরা দুজনেই খুব ঠিকঠাক, এটা ভালো লাগে। দুর্দান্ত ব্যাপার। বিপাশা আপাকে নিয়ে কিছু বলুন। সে তো অনেক সুইট। মানে অভিনেত্রী বিপাশাকে তো সবাই ভালোবাসেন, দেখেন, পছন্দ করেন, কিন্তু তার বাইরেও তার গান আমার ভীষণ পছন্দ। বিপাশা যখন রবীন্দ্রসঙ্গীত গায় আমার প্রচন্ড ভালো লাগে। আর হচ্ছে ওর আঁকা তো আর সব দেখার সুযোগ হয় না, এক্সিবিশন হলে দেখার সুযোগ হয়। ওর লেখা ভালো, চমৎকার লেখা। এবং বিপাশা তার জীবনের লেখা প্রথম নাটকটাতেই আমাকে কাস্ট করেছিল। এবং দেখো কতটা নৈর্ব্যক্তিক হওয়ার উচিত একজন মানুষের, এবং মানে একজন শিল্পীর, এবং ও কতটা হতে পেরেছিল। ও শুধু যে আমাকে দিয়ে অভিনয় করিয়েছে তা না, ওইখানে একটা গান ছিল রবীন্দ্রসঙ্গীত খালি গলার। আচ্ছা, ওটা গেয়েছিল প্রিমা নাজিয়া আন্দালিব, যিনি আকি হিসেবে নাম করা। তো আমার একবার মনে হচ্ছে বিপাশা কেন গাইল না, এত সুন্দর গায়। বিপাশা কিন্তু ঠিক ধরে নিয়েছে যে ওর কণ্ঠের সাথে আমার কণ্ঠটা যাবে না, প্রিমারটার সাথে যাবে। তো এইটা শুধু তোমারই জানি, এটাও ইউটিউবে পাওয়া যায়, যদি কখনো কারো সুযোগ হয় দেখতে পারেন। ভীষণ সুন্দর,
এবং আমি একটা মানে কি বলবো মাহারা একটা মেয়ে, আর বাবার সাথে যে আল্লাদ, মানে আবুল হায়াত ছিলেন আমার বাবা, ও মানে কি হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাথে ছিলেন নূর ভাই। আচ্ছা মানে আমি আসলে একজন মানে কি বলবো একটু অপরিণত বয়সে একজন পরিণত বয়সের মানুষের প্রেমে পড়ি। আচ্ছা, ওরকম একটা মানে মেয়েটার যে ওই কৈশোর প্রেমের যে একটা যে দ্বিধা দ্বন্দ্ব, দ্বন্দ্বটা বা কষ্টটা। কারণ ওই ভদ্রলোক তো তার মানে উনি উনি মানে একটা অনেক বড় বয়সে চাকরি করেন, তার একজন প্রেমিকা আছে যার সাথে তার দুদিন পর বিয়ে হবে। তো এই জায়গায় এই মেয়েটা বারবার ঢুকে পড়ছে। আচ্ছা, খুবই দারুণ গল্প, দেখতে হবে, এটা আমি দেখিনি। দেখো, খুব ভালো লাগবে মানে ডেফিনেটলি দেখব। এবং বিপাশা আমাকে ভীষণই অ্যাপ্রিসিয়েট করেছিল অভিনয় করে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে হয় না যে যদি ওর মন খারাপ থাকতো যে মেয়াপা অভিনয়টা ভালো হয় নাই, হয়তো আমাকে বলতো না, কিন্তু ও এত খুশি হয়েছিল যে ও যেটা চেয়েছে সেটা পেয়েছে, যেটা আমাকে খুব উদ্দীপ্ত করেছে। এবার আমার একটা প্রশ্ন আছে, আফসানা মিমি একজন অভিনেত্রী হিসেবে তাকে আপনার কেমন লাগে, এবং আফসানা মিমি একজন ডিরেক্টর হিসেবে তাকে আপনার কেমন লাগে? অভিনেত্রী হিসেবে আফসানা মিমি অবশ্যই ডিরেক্টর চেয়ে ভালো মার্ক পাবে। ডিরেক্টর হিসেবে আফসানা মিমি চলে আর কি। মানে আফসানা মিমি আসলে ওই কাজ করতে করতে সে ডিরেক্টর হয়েছে। আচ্ছা, কিন্তু অভিনয়টা মনে হয় তার মধ্যে ছিল। আফসানা মিমি এখন লেখেন না কেন? আমি তো কখনোই লেখালেখি করতাম না, আমার কিন্তু একটাই লেখা, যেটা রেড লাইটস আর ব্লু এঞ্জেলস। এর আগে মানে আমি কখনো কোনো স্ক্রিপ্ট লিখিনি, এটাই আমার প্রথম লেখা। আর ছোটবেলায় কিশোর বাংলায় লেখালেখি করতাম, ওরকম সবাই করে, লুকিয়ে কবিতা লেখার মতো। যদি কখনো নিজের আত্মজীবনী লেখেন তাহলে তার নাম যদি কি কখনো হবে? না, আমি লিখবেন? লিখছি না, লিখবো। তাহলে এখন যে কেউ জিজ্ঞেস করতে পারে, আরে যে কোনো সময় মরে টরে যেতে পারো, লেখা শুরু করে দাও। বাট আমার ধারণা আমি দীর্ঘ জীবন পাবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুস্থ শুদ্ধ দীর্ঘ জীবন। এটা খুব সুন্দর বলছো, সুস্থ শুদ্ধ দীর্ঘ জীবন। তাহলে যেই মলা যে নিজের গল্পগুলোকে আবৃত করবেন, সেই তার উপরে প্রচ্ছদের নামটা কি থাকবে? আমি ভেবেছি আমি আসলে আমার লেখাটা প্রথমে ইংরেজিতে পাবলিশ করবো। তুমি আমাকে বলতে পারো যে কেন মাতৃভাষায় না? হ্যাঁ হ্যাঁ, কেন? কারণ এখনই আমি মাতৃভাষার সাথে নতুন পাঠকের সংযোগ ঘটাতে পারি না। আপনার সঙ্গে একমত আমি। তো ওটার একটা বাংলা ভার্সন হবে, একটা ইংরেজি ভার্সন হবে। তো আমি ইংরেজি ভার্সনের নামটা মনে মনে ভেবেছি, এখন বলে দিতে পারি, কিন্তু বলাতেই কিন্তু রাইট আমার হয়ে যাবে। হ্যাঁ, প্লিজ বলে দিতে পারবে না। হ্যাঁ, এটাই তো ভালো যে টিবিএস এর মধ্যে দিয়ে আপনি বলে ফেললেন, কারণ আমি অলরেডি কপিরাইটের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছি। প্লিজ তাহলে বলে ফেলুন। আমি ভেবেছি এটার নাম হবে মেমোরি বক্স। ওয়াও! কারণ আমি না আসলে বড় বড় করে লিখতে পারি না। আমি অনেক সময় এটা সেটা ছোটখাটো লিখি নিজে নিজে। ধরো আমার যদি আজকে মনে হয় যে আমাকে কেউ বললো একটু ওকে নিয়ে লেখো, তো আচ্ছা তোমাকে লিখলাম, দেখা যাবে 1 পেজের বেশি আর যায় না। মানে আমি ওই যে পাতার পর পাতা লিখতে পারি না। আচ্ছা, তো আমার সব লেখাই 1 পেজ, 1.5 পেজ, 2 পেজে শেষ হয়ে যায়। তখন ভাবলাম যে এইভাবে তো আর কি হবে, সেই জন্য মেমোরি বক্স লিখেছি নামটা, যাতে বাক্সের মধ্যে তুমি ছোট ছোট স্মৃতির ঝাঁপি আর কি, তুমি ছোট ছোট দেখলা আছে এরকম। ওইটা বোধহয় আমার মনে হয় মানুষকে বেশি টাচ করবে, কারণ মানুষও কিন্তু অনেক বড় কিছু পড়তে চায় না, শর্ট শর্ট গল্পগুলো তখন মেমোরিতে থেকে যায়। কিন্তু এটা একটা সাথে আরেকটার মানে কানেক্টেড থাকবে, ইন্টারলিংক থাকতে হবে। ধরো আমি তোমাকে নিয়ে গল্প করলে ওই সময়টাকে তোমার বলতে হবে। এক্স্যাক্টলি, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যখন ডিল করলেন 1992, তারপর তো আপনার কাছে অনেক অফার এসেছে যে কমার্শিয়াল ফিল্ম করার জন্য, ওটা তো কমার্শিয়াল ফিল্ম ছিল। এবং তখন ওই যে ফরিদি ভাই বলতেন যে শোন, টেলিভিশন হচ্ছে ইরেজ মিডিয়াম, কেউ তোদেরকে মনে রাখবে না, ফিল্ম কর, ফিল্মে সবকিছু মনে রাখবে সবাই। আর আমি বসে বসে ভাবতাম যে আমি ফাইট পারি না, আমি নাচ পারি না। দিলে আমি একটা মানে ক্যারেক্টার করেছি, যেটাকে বলে সো কল সেকেন্ড হিরোইন, স্যাক্রিফাইসিং ক্যারেক্টার, যার নাচ নাই, যার ফাইট নাই। তো তারপরে ফরিদি ভাই খুব চেয়েছিলেন যে তুই মানে অনেক অফার ছিল আমার যে তুই ফিল্ম করে ফেল। তো আমি একদিন গিয়ে ফরিদি ভাইকে বললাম, ফরিদি ভাই বাড়িতেই একদিন সাইনিং হওয়ার কথা। আচ্ছা, শহীদুল ইসলাম খোকন আসলেন, ঠিক আছে। আর ফিল্মের ব্যাপারটা জানো তো, খুব কাঁচা টাকার ব্যাপার, কিন্তু কেউ একজন বাক্স ভর্তি টাকা নিয়ে আসবে, হ্যাঁ, তোমাকে সাইন করে নিয়ে যাবে, যেগুলো আমরা গল্পে, উপন্যাসে বা সিনেমায় দেখেছি, একদম তাই কিন্তু। হ্যাঁ, তো আমরা তো তখন ছোটখাটো একটা বাসায় থাকি, হ্যাঁ, এই 2100 টাকা বাড়ি ভাড়া দিই, আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার। কিন্তু আমার যেতে ইচ্ছা করেনি। এবং তোমাকে আমি বলছিলাম না যে তকির ভাই আমার মেন্টরও, কোনোভাবেই আমি বুঝতে পারছি না যে আমি কি করব। যে আমার মানে একটা দিকে তাবৎ
প্রলোভন এবং হাতছানি আমাকে নিয়ে যাচ্ছে ফিল্মের দিকে, কিন্তু আমার মন চাইছে না, কারণ এই সিনেমাগুলো আমি করতে চাই না, হ্যাঁ, বা আমি এটার জন্য উপযুক্ত না। কাকে শেয়ার করব? আবার আমার একটু গুরুজন লাগবে, কারণ রাখার তো বন্ধুস্থানীয়। ও বলে হ্যাঁ করো, আমরা একই বয়সী। তোকে ভাই অনেক বড় তা না, কিন্তু তোকে ভাই মাথাটা ছোটবেলা থেকে বেশি পাকা। হ্যাঁ, তা আমি গিয়ে তোকে ভাইকে বললাম যে তোকে ভাই একটা পরামর্শ দিবেন। কি? আমার না সিনেমা করতে ইচ্ছা করছে না। করবে না? আমি কিভাবে বলবো ফরিদি ভাইকে? তখন তোকে ভাই বললেন যে শোনো, এই জিনিসটাই তোমাকে শিখতে হবে যে তুমি জীবনে কি চাও আর কি চাও না সেটা স্থির করা এবং সেটা স্পষ্ট করে বলতে শেখা বা বলতে পারা। খুব চমৎকার কথা, খুব দামি কথা। আমি সাহস সঞ্চয় করে নিয়ে ফরিদি ভাইকে কি বললাম, খোকন ভাই বসে আছেন, সাইন হবে। আমি না করবো না। সুবর্ণাপা ভীষণ রেগে গেলেন, ভীষণ বকুনি দিলেন। আর ফরিদি ভাই বললেন এদিকে আয়। কি হয়েছে বাবা? আমার ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা না করলে করতে হবে না। দারুণ দারুণ। একদম শেষের দিকে রয়েছি, ভয়েস আর্টিস্ট, মানে আপনি তো ভয়েস দিয়ে, আমি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, একটা ছোট্ট ক্লিপ দেখছিলাম, সেখানে অনেকগুলো কথা খুব দ্রুত বলছেন এবং সেখানে এই কথাটাও ছিল যে আমি তো ম্যাডাম ফুলি ডাবিংটা আমি করেছি, শাবনাজের ডাবিংটা আমি করেছি, একটা ছোট্ট ভিডিও আমি দেখেছি। তো সেখানে আমি পেলাম যে জাহিদ ভাইয়ের কথাটা আপনি বলছেন একটা ইন্টারভিউ। ওটা আমাদের ছিল উৎসবের, ওটা হচ্ছে উৎসবের প্রেস কনফারেন্স ছিল। তো যেটা হয় আর কি, প্রেসের লোকদের সাথে দেখা হলো তো নানান রকম। এবং আমি ওখানে প্রথম দেখেছি যে মিমি আপা একটা বড় গয়না পড়েছে, ওইটাতেই প্রথম দেখলাম। বাই দ্য ওয়ে, তো এই পর্যন্ত আপনি কাদের ভয়েস দিয়ে মানে ডাবিং করেছেন? আমি মূলত একটা লম্বা সময় ধরে শাবনাজের ডাবিং করেছি, হ্যাঁ। আর তারপরে পপির দুটো একদম শুরুর দিকের দুটো ছবি, আর ওই কলকাতা যে সমস্ত অ্যাক্টররা আসতেন, ইন্দ্রাণী বা ঋতুপর্ণা, ওদের ডাবিং। আর শহীদ ইসলাম খোকন প্রচুর নতুন মেয়েদেরকে প্রতি ছবি ইন্ট্রোডিউস করতেন, তো ওদের অনেকের ডাবিং করেছি আমি। আর লাস্ট বোধহয় ডাবিং ক্যারিয়ার ইতি টেনেছি বাঁধনের ডাবিং করে, গুলজার ভাইয়ের ছবি। হ্যাঁ, তো তখন বাঁধন একদমই ছোট্ট। তো এর মধ্যে ও সিমলার কথাটা শুনেছো অন্য কারণে, ম্যাডাম ফুলি যে বছর হয় ও বছর চিত্রা নদীর পারে হয়। আচ্ছা, তো দুটোই ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য ওয়েটিং এ ছিল। তো যাই হোক, সামহাও আমারটা কর্তৃত হয়ে যায়, সিমলারটা টিকমার্ক পড়ে যায়। তো আমি দুঃখজনক যে চিত্রা নদীর পারে মিনতির জন্য, হ্যাঁ আমি মনে করি যে পাওয়া উচিত ছিল। তো তখন আমি ভাবলাম ঠিক আছে, অমিতাভ তো হচ্ছে দিওয়ারের জন্য পায়নি, আচ্ছা থাকা অসুবিধা নেই, অমিতাভ বচ্চন দিওয়ারের জন্য কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, এটা নিয়ে আমাদের অনেক দুঃখ ছিল। এবং পরে যখন 2022 সালে পাপ্পুনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, তাও সাপোর্টিং ক্যারেক্টার, বেস্ট অ্যাক্টর, অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল, তো তখন আমি বলছি অসুবিধা নেই, ডিক্যাপ্রিও অনেক বছর পরে পেয়েছে এবং সাপোর্টিং রোলই পেয়েছে। এটা কিন্তু খুব অদ্ভুত যে দুষ্টামি করি। হ্যাঁ, চিত্রা নদীর পাড়েতে ওটা আপনার মানে মিনতি পেলো না, পেলো হচ্ছে ম্যাডাম ফুলি সিমলা। হ্যাঁ, আবার ডাবিং আপনার করা, ওটা আবার ডাবিং আমার করা। এবং জানো তো, মানে ডাবিং যদি তোমার নিজের না করা হয়, তাহলে যদি তুমি দাবি করো তাহলে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড ক্যান্সেল হয়ে যায়। এক্স্যাক্টলি, যেটা কিরণ খেরের ক্ষেত্রে ঘটেছিল বাড়িওয়ালি সিনেমাতে। মানে কিরণ খেরের বাড়িওয়ালি সিনেমা দেখে আমরা এত মুগ্ধ, ঋতুপর্ণ ঘোষ দেখেছি, এবং উনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পরে এটা একটা খুব জটিল জায়গায় চলে গেছিল, যেহেতু ডাবিংটা ওনার ছিল না। তো আমি তো তখন ছোট ছিলাম, এত কিছু জানতাম না, না রে একটা বলে দিতাম যে এইটা আমার ডাবিং করা। আমার ধারণা আপনি জানলেও হয়তো বলতেন না, মনে হয় তাই। হ্যাঁ, আমার তাই মনে হয় আপনাকে দেখে। না তখন না বুঝছো, ছোট ছিলাম তো, মানে ছোটবেলায় না জীবনের মানে অন্যরকম থাকে, তখন কি পেলা না এগুলো নিয়ে মানুষ মাথা ঘামায় না। কিন্তু আমার বড় হতে হতে হয় কি, যতবার বিটিভিতে গেছি, একটা কাজ করেছি, চেকের অ্যামাউন্ট লেখার সময় আপনার কি ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে? না তো, না তাহলে এখানে টাকা একটু বেশি আসতো। মনে হয় যে তোমার একটা ক্ষতের মধ্যে কেউ কুচিয়ে দিচ্ছে। তো তারপরে 2022 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পর ভাবলাম এইবার বিটিভিতে গেলে বলবো, এইবার পার্সেন্টেজটা বাড়িয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজকে আপনি অনেকটা সময় দিলেন, অশেষ কৃতজ্ঞতা। এখন কি মনে হয় জীবনের মানে কি, আপনার আইডিওলজি? টু অ্যাডমিট, to accept and to forgive. বাহ, ফরগিভ করতে পারলে জীবনটা সহজ। তোমাকে তো অ্যাডমিট করতে হবে, যাই হও তুমি, ঠিক আছে? তুমি যাই হও তোমাকে অ্যাডমিট করতে হবে, যাই ঘটুক অ্যাডমিট করতে হবে, ঠিক আছে? আর অ্যাডমিট করলে তখন অ্যাকসেপ্ট করা যায়,
নিজেকে মানে নিজের সবকিছুকে অ্যাডমিট করতে হবে, হুম। স্বীকার করতে হবে নিজের সবকিছুকে, নিজের সবকিছু, এবং এবং ওই স্বীকারোক্তিটা নিজেকে গ্রহণ করতে হবে, এবং মানে ক্ষমা করতে হবে নিজেকেও। এখন নিজেকে মানুষ কিভাবে ক্ষমা করে? হয়তো পরম করুণাময়ের কাছে ক্ষমা চায়, অথবা নিজের তোমার কাছে আমি ক্ষমা চাইতে পারি, হ্যাঁ সেটা হয়। আর আমিও তোমাকে ক্ষমা করে দিতে পারি। তো এই জায়গাগুলো মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এত ফিলোসফিক্যাল কথা বলছি, কিন্তু দিনের শেষে কিন্তু ঠিকই আমার বাড়ির আপা গালে হাত দিয়ে বলবে হায় হায় হায়, আপা যে এত কথা কইলো, আপা তো ঠিকই বাসায় ধরে সারাক্ষণ কিটকিট কিটকিট করে। কোনো অসুবিধা নেই। আবার কবে নির্মাণ করছেন? নির্মাণ হ্যাঁ। লাস্ট করেছিলাম অফ দ্য মার্ক, ক্রিকেটের গল্প। এই তো 2023-এর 24-টা রিলিজ হয়েছিল আই স্ক্রিনে। আর খুব আনন্দ পেয়েছিলাম কাজটা করে। একদমই মানে ডিফারেন্ট একটা ছোট্ট শহরের একটা কিশোর ক্রিকেটারের বেড়ে ওঠার গল্প। খানিকটা আমাকে ইনফ্লুয়েন্স করেছিল তাওহীদ হৃদয়ের গল্প। ও জাস্ট খুবই জোস, খুবই জোস। আর এখন আসলে একটা নির্মাণ তো ওইটা লক্ষ্য, রেড লাইটস ব্লু এঞ্জেলস। ওটাতে যেহেতু তানভীর আমার প্রডিউসার মেন্টর দুটোই, ফলে ওইখানে তো তানভীর আমাকে গাইড করবে। আর আমার খুব প্রিয় একজন লেখক আছেন মাসুদুল হক, ওনার দুইটা জিনিস আমি নিয়ে রেখেছি, একটা লস্ট কমরেড আর একটা হচ্ছে বিড়ালের মিলি। মাসুদুল হক বাংলাদেশ টেলিভিশনের জিএম ছিলেন। হ্যাঁ, বিটিভির জিএম ছিলেন। হ্যাঁ, উনি কিন্তু খুবই দুর্দান্ত ছোট গল্প লেখেন। হ্যাঁ, আমি তার ছোট গল্পের খুবই অনুরাগী পাঠক। আচ্ছা। তো আমি ওর কাছ থেকে গল্প নিয়ে রেখেছি, একটা বিড়ালের মিলি। তো আমরা বলি মিলির বিড়াল, কিন্তু এটা বিড়ালের মিলি। বাহ, এখানে হচ্ছে মজাটা। আর ওর একটা উপন্যাস আছে লস্ট কমরেড, যেখানে পড়েছি আমি। হ্যাঁ, লস্ট কমরেড পড়েছো? আমার কেমন লাগে না ওই লোকটার জন্য? হ্যাঁ, এবং স্যারের ওই বইটা আমার ফার্স্ট পড়া। কমরেড আসফরের জন্য। হ্যাঁ, মানে অন্যরকম আসলে। এবং আমার কিন্তু আমার উপস্থাপনার শুরুতে স্যারের অনেক অবদান আছে, তখন তিনি বিটিভির জিএম ছিলেন। ও আচ্ছা আচ্ছা। এই গল্প করলে আজকে আড্ডা শেষ হবে না। হ্যাঁ ঠিক আছে। তো এই দুটো কাজের প্রতি আমার সামনে একটা আগ্রহ আছে, এই দুটো নিয়ে কাজ করার। আরো অনেক কিছু ভাবি, নন ফিকশন প্রচুর ভাবি, যে বাংলাদেশের রবীন্দ্রনাথের কাজগুলো কেমন ছিল সেই সময়, তার লেখা ইত্যাদি, বা অনেক কিছু ভাবি, এটা সেটা ভাবতে থাকি আর কি। আমি একটু অলস, আমার সাবানটা স্লো। কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। আরো একবার অশেষ কৃতজ্ঞতা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, তারপর আমি শেষ করব। একটা কথাই খালি বারবার বলতে ইচ্ছা করে, যে আমরা না যত বেশি সম্পর্কিত থাকব মানুষের সাথে মানুষ, তত না আমাদের ভুল বোঝাবুঝিগুলো থাকবে না, তত না আমরা পরস্পরের সম্পর্কে অনেক পরিষ্কার ধারণা রাখতে পারবো, এবং আমাদের সম্পর্কগুলো কখনো নষ্ট হবে না। ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ, মানে এই পৃথিবীর জন্য, আমাদের জন্য, আপনার জন্য, সমাজের সবার জন্য। আমি বলি কি মৌ, যে এই যে আমরা দেয়াল তুলে তুলে সব কিছু আলাদা করে ফেলেছি না, কিন্তু আমরা যদি এত দেয়াল না তুলতাম, আমরা যদি পরস্পরের হাত ধরে রাখতে পারতাম, তাহলে না মানববন্ধনের কোনো প্রয়োজন হতো না পৃথিবীতে আর। একদম একদম। কিন্তু আমরা এমনি পরস্পরকে ধরে থাকতাম। তো আমি ওই যে আজকাল খুব আমার এই শক্তির কবিতাটার কথা বারবার বলতে ইচ্ছা করে, যে আয় বেঁধে বেঁধে থাকি। বাহ, দারুণ দারুণ, অসংখ্য তো আয় বেঁধে বেঁধে থাকি, আসুন বেঁধে বেঁধে থাকি। অনেক ভালো থাকুন দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকবেন, পাশের মানুষটিকে ভালো রাখবেন, আর সবসময় থাকবেন টিবিএস এর সাথে।